স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে মঙ্গলবার। ওই দিন আলোচিত এই মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলে জানায় সর্বোচ্চ আদালত। রবিবার পূর্ব নির্ধারিত শুনানির দিনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। আপিল বিভাগ জানায়, মঙ্গলবার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয়। এর আগে গত 21শে নভেম্বর খালাস চেয়ে করা আসামির আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10ই অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এরই মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দিয়ে দেশে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসনের। বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূও। দলটির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেগম জিয়া। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। তার অবস্থান এদেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি যোগাবে। তার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে আমরা পত্র দিয়েছি, জানিয়েছি, নিজেরাও ব্যবস্থা নিচ্ছি। উচ্ছ্বাস উল্লাসের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নানা নির্দেশনা। জনগণকে রোধ করা বড় মুশকিল হবে। যে বেগম খালেদা জিয়া আসবেন, অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবেন রাস্তায়। তারপরে আমরা বলবো যাতে যত জনসমাগম কম করা যায় এবং রাস্তায় ট্রাফিক সমস্যা যাতে না আসে। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকবে আশা বিএনপির। যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে। সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবে। দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েন নিরসনে বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুত্থানে সহায়ক হবে প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের। দেশে বর্তমান যে লাগামহীন অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত, এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। গেল 8 জানুয়ারি লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের প্রথম সংসদীয় আসন পঞ্চগড় 1-এ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। জনসভা, কাউন্সিলের মধ্য দিয়ে নানা রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আসনটিতে ঐক্যবদ্ধ জামায়াতে ইসলামী দাওয়াতি সপ্তাহ পালন সহ নানা ইস্যুতে প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছে। এদিকে সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে দলের প্রচারণা এবং জনসমর্থন আদায় ব্যস্ত এনসিপি। ব্যানার পোস্টার সহ গণসংযোগ চালাচ্ছে অন্য দলগুলো। 5 উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় জেলায় সংসদীয় আসন 2টি। সরকার পতনের পর থেকেই আসন 2টিতে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ। তবে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 1 আসনটি বেশি আলোচিত। আসনটি 1991 থেকে 2001 পর্যন্ত ছিল বিএনপির দখলে। 2014-তে আওয়ামী লীগ জোটগত কারণে আসনটি ছেড়ে দেয় জয় পায় জাসদ। এছাড়া 2008, 2018 ও 2024-এ এই আসনে শাসন চালায় আওয়ামী লীগ। পট পরিবর্তনে আওয়ামী লীগ শূন্য রাজনীতির ময়দানে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আসনটিতে সরব বিএনপি, জামায়াত ও নতুন দল এনসিপি।
যৌথ কর্মী সভা, কাউন্সিল সহ একাধিক কার্যক্রমের মাধ্যমে ৩১ দফা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি। তবে এই আসনে দলটি নওশাদ গ্রুপ ও আজাদ তৌহিদুল গ্রুপে বিভক্ত। গ্রুপিংয়ের কারণে একে অপরের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না কেউই। তবে কোন দল থাকলেও আসনটি বিএনপির দখলে থাকবে বলে আশা নেতাদের। আমরা সবসময় নির্বাচনের পক্ষে কাজ করে গেছি এবং একইভাবে এখনও কাজ করে যাচ্ছি। আস্থা আমাদের প্রতি মানুষের আছে বলেই আমাদের বিশ্বাস বিএনপি তার কথা এবং কাজের সঙ্গে সবসময় সামঞ্জস্য ছিল এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও থাকবে। বিগত দিনে জুলুম নির্যাতনের শিকার হলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই জামায়াত ইসলামী। আসনটিতে জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি। প্রথমবার আসনটিতে জয়ের স্বাদ দিতে নির্বাচনমুখী সভা সমাবেশে ব্যস্ত নেতাকর্মীরা। এলাকার মানুষের প্রাণের যে চাহিদা, জানমাল ইজ্জতের নিরাপত্তাপূর্ণ একটি সমাজ তারা চায়, রাষ্ট্র একটি চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে নতুন দল এনসিপি। পঞ্চগড় ১ আসনে বেশ সক্রিয় দলটির প্রভাবশালী নেতা ও অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা সার্জিস আলম। দল গঠনের পর আসনটিতে গাড়ি বহন নিয়ে শোডাউন দিয়ে আলোচিত সমালোচিত হলেও ব্যানার, পোস্টার আর গণসংযোগে সক্রিয় ভূমিকায় তিনি। যদিও আসনটিতে কে নির্বাচন করবে সেটি দলীয় ফোরামে নির্ধারিত হবে বলে জানান তিনি। আমরা আমাদের যাত্রা মাত্র শুরু করেছি। এখনই কোনো দলের সাথে অ্যালায়েন্স বা এরকম চিন্তাভাবনা আমাদের নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কাজ করে যাব। কাজ করার ফলে পরবর্তীতে জনগণ, সময়, রাজনীতি সার্বিক বিবেচনায় আমরা কোন দিকে যাব সেই পথ আমাদের দলীয় যারা নেতাকর্মী তাদের সমন্বিত সিদ্ধান্তের ফলে ঠিক হবে। রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা বলছেন পট পরিবর্তনে তারা সুষ্ঠু নির্বাচন ও এলাকার উন্নয়ন চান। শিক্ষা খাত বলেন, পঞ্চগড়ে স্বাস্থ্য খাত, সব দিক থেকেই পঞ্চগড় বৈষম্যের শিকার। যে দলেই আসুক, দেশকে আমরা যেভাবে চাচ্ছি তারা যেন এই আমাদের আশাগুলো পূরণ করে। যেখানে দুর্নীতি, অপশাসন, বৈষম্য থাকবে না, এই আলোকে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় থাকতে হবে। আগামী দিনে সাধারণ মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে এমনই একটা ভালো নির্বাচন ব্যবস্থা, একটা সুন্দর নির্বাচন, একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ আমরা আশা করি। আসনটিতে ব্যানার, পোস্টার টাঙানোর পাশাপাশি জনসংযোগের মাধ্যমে মাঠে আছে জাসদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল, কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি করেন। এতে বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন নারী সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিয়ে বন্ধের সুপারিশও ধর্মবিরোধী। তাই এই কমিশনের সুপারিশ বাতিল চান রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারেও আপত্তি জানানো হয়েছে আবেদনে। আগামীকাল এই আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী। জাতীয় ঐক্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়ে এগিয়ে যেতে হবে। 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করা যাবে বলে প্রত্যাশার কথা বলেন কমিশনের সহসভাপতি। বলেন, শুধু এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না, নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান আলী রিয়াজ। 12 দলীয় জোটের পক্ষে মোস্তফা জামান হায়দার বলেন, মতপার্থক্য সবার মধ্যেই রয়েছে, তবে ন্যূনতম ঐক্যমতের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, যাতে আগামীতে স্বৈরশাসন না আসতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 20 সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে সিলেট বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন চা বাগানের শ্রমিকরা। অবরোধের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরে বিমানবন্দর সড়কটি অবরোধ করেন 4টি চা বাগানের শ্রমিকরা। তারা বলেন,
বুরজান, ছড়াগাং, কালাগুল এবং বড়জান চা বাগানের শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে খেটে খাওয়া শ্রমিক পরিবারের অন্তত ৩,০০০ সদস্য অনাহারে দিন কাটাচ্ছেন। এমনকি বন্ধ রয়েছে বড়জান চা বাগানের ফ্যাক্টরি। বিচ্ছিন্ন এসব বাগানের বিদ্যুৎ সংযোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের পড়াশোনা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না, যদিও জেলা প্রশাসন বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান এবং বিক্ষোভ করছেন 4টি চা বাগানের শ্রমিকরা। সেখানকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমি কথা বলবো তার সাথে। প্রত্যুষ, চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ জানাবেন, তাদের দাবির বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি ঠিক যেখানে সড়ক অবরোধ করে আছেন আমার পেছনে, ঠিক তার সামনেই। এখন নিশ্চয়ই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রমিকরা আসলে সড়কটি অবরোধ করে রেখেছেন এবং দুপুর 1:30টা থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। তারা এসে একটি লেন ফাঁকা করার চেষ্টা করছেন যাতে জরুরি যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলাচল করতে পারে। এরই মধ্যে কিন্তু এখানে আমরা ঠিক লাক্কাতুরা চা বাগানের প্রবেশ মুখে এয়ারপোর্ট সড়কে আছি। এখানে কিন্তু রাস্তার দুপাশে বেশ বড় যানজট লেগে আছে এবং আসলে সাধারণ মানুষ যারা রয়েছে, চলাচলকারী যানবাহন যারা রয়েছে, তারাও কিন্তু অনেকটা বিক্ষুব্ধ হয়ে আছেন। তবে এখানে কথা বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, আন্দোলনকারীদের সাথে কথা বলছেন। তারা বোঝানোর চেষ্টা করছেন অন্তত ছোট্ট করে হলেও একটি জায়গা ফাঁকা রাখার জন্য, যাতে অ্যাম্বুলেন্স সহ যে সকল যানবাহন আসলে জরুরি সেগুলো যাতে চলাচল করতে পারে। তবে চা শ্রমিকরা তাদের দাবির কথা তুলে ধরছে। তারা বলছেন যে 5 মাস ধরে আসলে তারা বেতন ভাতা পাচ্ছেন না, যে কারণে কয়েক হাজার শ্রমিক পরিবারের সদস্য কিন্তু এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন। তাদের আসলে খাওয়া দাওয়া বলা যায় যে অর্ধাহারে অনাহারেই কাটছে তাদের দিন, এবং তাদের সন্তানরা আসলে সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। এ সকল দাবি তারা করেছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টি তারা যেটি বলছেন যে বাগান কর্তৃপক্ষ আসলে তাদেরকে কোনো ধরনের সদুত্তর দিতে পারছে না। তারা বাধ্য হয়ে এর আগেও আন্দোলনে গিয়েছেন, তারা মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসকের নিকট তারা স্মারকলিপি দিয়েছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে এর আগে জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এরই মধ্যে কিছু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তবে শ্রমিকরা বলছেন এটি আসলে যথেষ্ট অপ্রতুল এবং তারা বলছেন যে এই সমস্যা যতটা দীর্ঘায়িত হচ্ছে, শ্রমিকদের অভাবনীয় দুর্ভোগ কিন্তু সেখানে বাড়ছে। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে শ্রমিকরা তাদের অবস্থানে অনড়। তবে প্রশাসন বলছে যে কিছুক্ষণের মধ্যে এখানে সিলেটের সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি এই ঘটনাস্থলে আসবেন এবং তাদেরকে আসলে একটি জুৎসই সমাধানের কথা বলবেন। তারপর আসলে শ্রমিকরা বলছে যে উনি প্রশাসনের উচ্চপদস্থ কেউ আসার পর আশ্বস্ত হলে তারা কর্মসূচি কিছুটা শিথিল করতে পারে। তবে এখানে শ্রমিকরা এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা বিক্ষুব্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। প্রত্যুষ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশীয় উৎপাদিত বালাইনাশক। কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে গড়ে 30% শুল্ক দেয়, সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র 10%। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় বাজেটে শুল্ক রক্ষা চান উদ্যোক্তারা। একই সঙ্গে কীটনাশক এবং বালাইনাশকে স্বয়ংসম্পূর্ণ হতে এই খাতের অশুল্ক বাধা দূর করার দাবিও তাদের। কৃষি জমিতে আগাছা নির্মূল, ক্ষতিকর কীটপতঙ্গ ও নানা রকম ছত্রাক বা জীবাণুর আক্রমণ রোধে ব্যবহার করা হয় কীটনাশক ও বালাইনাশক। এসব পণ্য দেশেই উৎপাদনের পর্যাপ্ত সুযোগ থাকার পরও স্থানীয় বাজারে আমদানি করা বিদেশি পণ্যের দাপটই বেশি। বাহিরের কিছু কোম্পানি আছে, যেমন বায়ার আছে, সিনজেন্ডা আছে, হ্যাঁ, এরা বাংলাদেশে ব্যবসা করতেছে। একই গ্রুপের ওষুধই এটা একটু দাম বেশি, এটা একটু দাম কম। এর আগে স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় 50 ধরনের কাঁচামাল বা রাসায়নিক আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। কীটনাশক তৈরিতে এসব রাসায়নিকের ব্যবহার হয় মাত্র 0.3% থেকে সর্বোচ্চ 30% পর্যন্ত, আর বাকি প্রায় 70 থেকে 99% উপাদানের ওপর দিতে হয় চড়া শুল্ক। যারা আমদানি করছে ফিনিশ ফর্মুলেশন তারা টোটাল দিচ্ছে 10%, আর আমরা যারা বানাচ্ছি
টেকনিক্যালটা সেটা আমরা ডিউটি ফ্রি পাচ্ছি, আর বাকি যেটা আপনার 70% আমরা আছে সহযোগী পণ্য, তাতে 30% ডিউটি দিতে হচ্ছে আমাদের। শুধু তাই নয়, কাঁচামাল আমদানিতেও দেশীয় উদ্যোক্তাদের উপর দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। যে সমস্ত কোম্পানিগুলো খামার বাড়ি থেকে অ্যাপ্রুভ, সেই কোম্পানিগুলো থেকে আমাদের চয়েস অনুযায়ী আমরা যেন আমাদের টেকনিক্যাল গুলো ইম্পোর্ট করতে পারি, আর সহযোগী পণ্য যেগুলো সামঞ্জস্যপূর্ণ ডিউটিতে আনা। উদ্যোক্তাদের অভিযোগ, আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই দেশে। সে সুযোগে বাজারে ঢুকছে নিম্নমানের কীটনাশক, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, কমছে উৎপাদন। এ অবস্থায় বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা পায় এমন সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। কৃষি উপকরণের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হতে চাই, আমাদেরকে যাতে বিদেশের উপর নির্ভর না করতে হয়। তো বালাইনাশক, ছত্রাকনাশক এইসব আমদানির ক্ষেত্রে আমরা ট্যাক্স রেট, ট্যারিফ রেট এইরকম অবস্থানে রাখতে চাই যাতে করে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো উৎসাহিত বোধ করে। উদ্যোক্তাদের দাবি, দেশে তৈরি হয় এমন কীটনাশক আমদানিতে চড়া শুল্ক আরোপ করলে কমবে নিম্নমানের পণ্য আমদানি, এতে বিকশিত হবে দেশীয় শিল্প, বাড়বে সরকারের রাজস্ব। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 2.5 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস শুরুর কথা থাকলেও লাঞ্ছিতে জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতিতে শিক্ষকরা। এছাড়াও তারা বলছেন আইনসম্মত হয়নি উপাচার্যের অপসারণ। এ অবস্থায় কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষকরা বলছেন লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। সে সময় তারা বিদায়ী উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে মারধর, লাঞ্ছিত এবং গালাগাল করেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেটা চলমান আছে। শিক্ষকবৃন্দ আগামীকাল সাধারণ সভা করবে, সেখান থেকে যে মেসেজ আসে সেটা পরবর্তীতে জানতে পারবে। এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কীভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি, চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে আমরা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় এবং এটা বাস্তবিত করা যায়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁপাইনবাবগঞ্জ। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ রয়েছে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণের পথ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে এই মুহূর্তে আছি আমরা স্থলবন্দরে। সেখানে আমরা জানবো এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছেন এবং সুধীজন রয়েছেন এবং রপ্তানিকারক রয়েছেন বা আমদানিকারক রয়েছেন তাদের কাছ থেকে তাদের কি কি সমস্যা রয়েছে। তো এই যে আপনারা এই সোনা মসজিদ স্থলবন্দরে কাজ করেন, সেখানে আপনাদের কি কি সমস্যা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। আমাদেরকে এই স্থলবন্দরের কিছু কথা ডিবিসি বাংলার পক্ষ থেকে কথা বলার সুযোগ দিয়েছে শ্রমিকের পক্ষ থেকে, এই জন্য ডিবিসি বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই স্থলবন্দরে অনেক সমস্যা, যেমন আমরা এত বড় স্থলবন্দরে আগে যেভাবে গাড়ি ঘোড়া ঢুকতো, আমাদের লেবার কাজে ব্যস্ত থাকতো এবং গচ্ছিতভাবে ব্যবসা বাণিজ্য হতো, বর্তমানে সেটা এখন আর নাই, একেবারে নাই বলতে চলে। যেমন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফল আমদানি হতো, সেটা একেবারেই বন্ধ। কাজে আমাদের একেবারে লেবারের কোনো সংস্থায় নাই, বেকারত্ব হয়ে আমরা পড়ে আছি। আমাদের এই সোনা মসজিদে গাড়ি ঘোড়া কেন যে হচ্ছে না, তারপরে এই সোনা মসজিদের রাস্তা নিয়ে রয়েছে অনেক ঝামেলা। এত বড় সোনা মসজিদ স্থলবন্দরে যেখানে 400 থেকে 500 গাড়ি লোড আনলোড হতো, সেখানে রাস্তায় আমাদের ফোন লাইন নাই। যেমন কানসাটে আমবাজার আছে, প্রচুর জ্যাম এখানে। তাছাড়া আমাদের এই সোনা মসজিদ স্থলবন্দরে আমরা এই 1500-2000 লেবার আছি, সেখানে আমাদের নাই কোনো প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার। এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। একটা চিকিৎসা যদি এখানে আহত হয়, সেটাকে ইনজুরি অবস্থায় আমরা অনেক দূর নিয়ে যেতে হয়, যেখানে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে অনেক
ক্ষতি হয়। আবার শুনছিলেন যে, ধন্যবাদ আপনাকে, শুনছিলেন যে এখানে যে শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছে তাদের অনেক সমস্যা রয়েছে। প্রধান সমস্যা কিন্তু হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা। এখানে প্রায় 2000-এর মতো শ্রমিক প্রতিদিনই কাজ করে এবং তাদের এই কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থা নাই। যেহেতু আরেকটি বিষয় তারা বলেছেন যে এই যে সোনা মসজিদ এলাকাটিতে হচ্ছে সবচেয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, তারপরেও কিন্তু এই যাতায়াতের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু অনেক সংকীর্ণ, তাই তারা 4 লেনের কথাও বলছেন। আরও যারা এখানে কাজ করেন তাদের সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব। তো আপনারা কি সমস্যা মনে করছেন এই সোনা মসজিদ স্থলবন্দরে কি সমস্যা রয়েছে? আপনার কাছে কি মনে হচ্ছে এখান থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসিকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে আমাদের যে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গাড়ি ঘোড়া যেভাবে আগের মতো চলতো এখন কিন্তু ওইভাবে গাড়ি ঘোড়া ঢুকছে না। এখন আপনার যে গালামুলগালা ঢুকতো অনেকগুলো পণ্য কিন্তু ভারত থেকে আসা বন্ধ হয়ে গেছে। তা আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হলে আমাদের শ্রমিক ইউনিয়নের লোকজন খেটে খাওয়া এখন অনেকে কিন্তু বেকারত্ব দিন যাপন করছে। এই যে সারাদিন এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পেরেছি তাদের সমস্যাগুলো। পরবর্তী সংবাদে ডিবিসি এক্সপ্রেসের বিকেল 5টায় আমরা যুক্ত হব আরও সমস্যা নিয়ে অন্য কোনো এলাকা থেকে। এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদে যাওয়ার পথে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। টেকসই বাঁধ নির্মাণ, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা ও বন্যার্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচিতে 2 শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। বগুড়ার পলাতক আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জয়পুরহাটের ভুক্তভোগী কৃষক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সকালে জেলার পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ 9 মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় এই কার্যক্রম শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2 দফা হামলায় ধ্বংস হয়ে যায় প্রায় 8000 পাসপোর্ট, কম্পিউটার সহ সকল ধরনের যন্ত্রাংশ। ফলে আঞ্চলিক কার্যালয়টি বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।